যে আপনি এনসিপিতে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন এরকম একটা কথা শোনা যাচ্ছে। এটার কি কোনো ভিত্তি আছে আসলে? এটার একেবারেই কোনো ভিত্তি নাই। এবং আমি আপনাকে আজকে যেহেতু আপনি প্রশ্নটা করলেন, আপনাকে বলি যে এটি একেবারেই গুঞ্জন, একেবারেই গুজব। এটার সঙ্গে ন্যূনতম কোনো সত্যতা নাই। মানে আপনার সঙ্গে এই বিষয়ে কোনো রকম যোগাযোগও করা হয়নি এনসিপির তরফ থেকে? না দেখুন, আমি বিএনপি ছেড়ে দেওয়া বা বিএনপি থেকে বহিষ্কার হয়ে যাওয়ার পরে তো আ obviously অন্যান্য অনেক দলই অ্যাপ্রোচ করবে এবং এনসিপিও কিছুটা অ্যাপ্রোচ তো করেছে। ওরা বারবারই বলেছে, "আপা চলে আসেন আমাদের সাথে, আমরা আসেন একসাথে কাজ করি। আপনি জুলাইয়ে মাঠে ছিলেন, আপনার বাসা ভাঙচুর হয়েছে, আপনি একজন মানে ফ্রন্ট লাইনার। সো আপনি আমাদের সঙ্গে যুক্ত হন।" আমি হেসেছি, আমি এটা নিয়ে আর কথা বাড়াইনি। সেটা কি নির্বাচনের আগে না নির্বাচনের পরেও? আম হয়েছে আসলে ওদের সাথে তো আমার কথা পার্লামেন্টে দেখা হয়, কথা হয়। হয়েছে কথা। কিন্তু আমি এটা বাড়াইনি। বিএনপির মতো একটা আউট অ্যান্ড আউট অকর্মণ্য এবং ব্যর্থ দলের বোঝা তো আমি ১৭ বছর বহন করেছি, তাই না? সেটা যদি ১৭ বছর বহন করতে পারি, তাহলে আসলে নিজের স্বতন্ত্র একটা নির্বাচন ১ মাসের ক্যাম্পেইন করে বহন করা খুব কি কঠিন? কিন্তু আমাকে একটা না প্রশ্ন যে আপনি যে ব্যর্থ দল বলছেন বিএনপিকে, সেই বিএনপি তো ২০০'র বেশি আসন এই সর্বশেষ নির্বাচনে জিতেছে এবং এখন পর্যন্ত আমরা যেটা দেখি যে মানে এই নির্বাচন তো সুষ্ঠু হয়েছে বলা হচ্ছে, যদিও বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, তারা কিছু আসনে মানে এটা নিয়ে অভিযোগ করছে। ব্যর্থ দল মনে হচ্ছে ২ টা কারণে। আমি যেই সময়কার কথা রেফার করছি ১৭ বছর, সেই সময় তাদের ন্যূনতম কোনো সাফল্য কোনো আন্দোলনে হয়নি। যেটার ভিত্তিতে আমি জোর গলায় তাদের পক্ষে কোনো কথা বলতে পারবো। বাট I had to build narrative every day in a new form. So that was a big challenge for me, number 1. আপনাদের শোতেও তো অসংখ্যবার ডয়েচে ভ্যালেতে ঠিকানাতে না, তখন খালেদ মহিউদ্দিন সাহেবের ডয়েচে ভ্যালের যে লিড শো আপনি গুলো খালেদ ছিল। মহিউদ্দিন ওহ জানতে মাই চাইছি। গড! ইয়েস, অ্যাবসোলিউটলি। ওই শো গুলোতে কি পরিমাণ ডিফিকাল্টি আমাদেরকে ফেস করতে হয়েছে, আমাকে ফেস করতে হয়েছে। আপনি তো তার একজন আই উইটনেস ছিলেন। সো আপনি বুঝতে পারছেন আমার লড়াইটা কত কঠিন ছিল। আর ২ হচ্ছে 2/3 majority, certainly it's a very big number. But we should not forget that Aওয়ামী লীগ did not participate in this election. তারা যদি নির্বাচনে অংশ নিত, আহ, আমি জানি না ফলাফল আসলে কোথায় গিয়ে দাঁড়াতো। আর একটা আপনার কথা ধারণা ধার কি নেই, আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিলে কি ফলাফল হতে পারত? আমি জানি না, আপনাদের কাছে নিশ্চয়ই অনেক তথ্য বা পরিসংখ্যান থাকবে। আমার কাছে পরিসংখ্যান নেই। আমি শুধু এটুকুই বলতে পারি, যে কথাটা আমি বলছিলাম, আমি ধার নিয়ে বলি যে আমাদের নিউ এজের কবির ভাই একটা কথা বলেছে না, যে অনেকে নাকে রুমাল চাপা দিয়ে বিএনপিকে ভোট দিয়েছে জামাতকে ঠেকানোর জন্য। নাকে রুমাল চাপা দেবার কারণটা কি জানেন? কারণ হচ্ছে গত ১৭ মাস অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে বিএনপির নেতাকর্মীরা যেভাবে দখলবাজি, চাঁদাবাজি, লুটতরাজ, মামলা বাণিজ্যে জড়িয়ে গেছিল, যেটার প্রতিবাদ আমি ১৭ মাস ধরে দলের ভেতরে থেকে দলের ব্যাপারে করে এসেছি। দলের ভেতরে করেছি, রিপোর্ট জমা দিয়েছি, দলের বাইরে করেছি, কোনো কাজে আসে নাই। সো মানুষ বিএনপিকে খুব ভালোবেসে 2/3 মেজরিটি দিয়েছে, এটা নিশ্চয়ই আপনিও মনে করেন না, আমরাও মনে করি না। সো এটা যদি সকলে আপনি দেখুন নেপালে যে অভ্যুত্থান হলো, এরপরে কিন্তু নেপালের সরকারে যারা ছিল তারাও কিন্তু নির্বাচনে অংশ নিয়েছে, কিন্তু মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আপনারা যদি ফেয়ার একটা নির্বাচন দেওয়ার সাহস থাকতো, আপনারা দেখতেন, আপনারা সকল দলকে আনতেন, আওয়ামী লীগও নির্বাচন করতো, বিচার চলতো। আওয়ামী লীগকে যদি মানুষ প্রত্যাখ্যান করে বিএনপিকে 2/3 দিত, তখন আপনার কাছে মনে হয় না যে এই 2/3 আরো অনেক বেশি মজবুত 2/3 হতো, আর অনেক বেশি গ্রহণযোগ্য 2/3 হতো? কিন্তু সেটা তো হতে পারলো না। আর পার্লামেন্টে আর ১০ জন সাধারণ দর্শকের মতো আমি যেটা দেখেছি, আমার কাছে মনে হয়েছে এনসিপি অনেক বেশি ভোকাল, অনেক বেশি চেষ্টা করছে পার্লামেন্টে একটা শক্ত বিরোধী ইম্প্যাক্ট তৈরি করার। সেক্ষেত্রে আমার জামাতকে কিছুটা দুর্বল মনে হয়েছে, এবং এটা শুধু আমার পর্যবেক্ষণ না, এটা আমি অন্যান্য অনেকের সঙ্গে কথা বলে আমি এই ফিডব্যাক পেয়েছি। মানে আরেকটু যদি আপনি স্পেসিফিক বলেন যে আসলে দুর্বলতাটা কোন জায়গায় আপনার দেখছেন? আপনি নিজেও একজন সংসদ সদস্য, আপনি তো একেবারে কাছে থেকেই দেখছেন পুরো পরিস্থিতি। দেখুন, আমাদের জুলাই সনদ নিয়ে ২ দিনের দীর্ঘ আলোচনা হয়েছে মুলতবি প্রস্তাবের উপরে।
2 দিন দীর্ঘ আলোচনা হয়েছে এবং সেখানে আমরা সরকারি দলকে দেখেছি লিগ্যাল পয়েন্টগুলো যেভাবে ক্লিয়ার করেছে, তার পাল্টা লিগ্যাল আর্গুমেন্ট আমরা বিরোধী দলের কাছ থেকে পাই নাই। আমরা আশা করেছিলাম যে সরকারি দলে যেমন আইনজীবী আছেন, বিরোধী দলেও কিন্তু প্র্যাকটিসিং লয়ার আছেন, আমি 2-3 জনের নাম এখনই বলতে পারি। সো আমরা আশা করেছিলাম, মানে সাধারণ মানুষ আশা করেছিল যে লিগ্যাল আর্গুমেন্ট যেটা, হ্যাঁ, সেটা আরো অনেক জোরদার ভাবে হয়তো বিরোধী দল প্রেজেন্ট করবে। বাট আমরা সেই জায়গায় একটা খামতি বলবো, যে এক ধরনের খামতি আমরা লক্ষ্য করেছি। অনেক বেশি আবেগময় বক্তব্য দেয়া হয়েছে, তাতে কোনো দোষণীয় কিছু না, রাজনীতি আবেগের বাইরে নয়। তবে আমার মনে হয় যে যেহেতু লিগ্যাল ইস্যুস গুলোর উপর বারবার আলোকপাত করা হয়েছে, আমার কাছে মনে হচ্ছে আরো অনেক বেশি জোরালো ভাবে লিগ্যাল আর্গুমেন্ট গুলো দেয়া যেত। আমি আরো এক্সাম্পল দিতে পারি, মানবাধিকার কমিশন আইন কিংবা বিশেষ করে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, সচিবালয় প্রতিষ্ঠা, অর্থাৎ বিচার বিভাগকে একটা আধুনিক বিচার বিভাগ এবং ইন্ডিপেন্ডেন্ট, নিরপেক্ষ এবং মানে ইন্ডিপেন্ডেন্ট একটা বিচার বিভাগ করবার জন্য যেই পদক্ষেপগুলো নেয়ার আরম্ভ হয়েছিল সেই মাজদার হোসেন মামলা থেকে 1999 সাল থেকে, সেটা কিন্তু আজকে 2026-এ এসেও মুখ থুবড়ে পড়েছে। এমনকি মাজদার হোসেন সাহেবকে তার মানে সনদ স্থগিত করে দেওয়া হয়েছে। এই বিষয়গুলো নিয়ে পার্লামেন্টে ঝড় তোলা যেত। আমরা আশা করেছিলাম বিরোধী দল এই ঝড়টা তুলতে পারবে। তো আপনি আপনার এক্ষেত্রে অবদান রাখার কোনো সুযোগ নেই, বা আপনি কি চেষ্টা করেছেন যে এই ঝড় তোলার ব্যাপারে আপনার? খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, সরকারি দল বোধগম্য কারণেই আমাকে 1 মিনিটও সময় দিতে চায় না। আপনি চিফ হুইপের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন আমি কত লক্ষবার চিফ হুইপকে অনুরোধ করেছিলাম জুলাই আলোচনায় আমাকে 5টা মিনিট সময় দেওয়ার জন্য। উনি ওনার বসের কাছ থেকে অনুমতি নিয়ে আসবেন এবং বস ডেফিনেটলি ওনাকে অনুমতি দেয় নাই। বাট সারপ্রাইজিংলি বিরোধী দলও নিজেকে এতই কম্পিটেন্ট মনে করে যে তারা মনে করেছে যে রুমিন ফারহানার কথা বলার দরকার নাই। সো আমি বিরোধী দল থেকেও সময় পাই নাই, আমি সরকারি দল থেকেও সময় পাই নাই। সিম্পল। সেক্ষেত্রে আপনার কাছে মনে হয় না যে আপনি যদি তাদের সঙ্গে জোটে যোগ দেন, সেক্ষেত্রে আপনার কথা বলার সুযোগটা বাড়বে? ও মাই গড, আমি জোটে যোগ দেওয়ার মানে কথা বলার সুযোগের জন্য আমি এটা করব না। কথা বলার আরো লক্ষাধিক ফোরাম আছে, সেখানে কথা বলবো, কিন্তু সেটার জন্য তো আমি নিশ্চয়ই আমার পলিটিক্যাল, আমার নিজস্ব একটা ইডিওলজি আছে, নিজস্ব চিন্তা ভাবনা আছে, নিজস্ব পরিকল্পনা আছে, সেগুলোকে বাদ দিয়ে তো আর আমি একটা দলে যোগ দিব না জাস্ট বিকজ আমি পার্লামেন্টে 2 মিনিট কথা বলতে পারবো। সংবিধান সংস্কারের যে বিষয়টি আসছে, মানে এই নতুন সরকার গঠনের পর থেকে তো এটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, বিতর্ক হচ্ছে। তো তার একটা অংশ আমরা দেখতে পাচ্ছি যে এর আগে সংবিধান সংস্কার করার কথা যে দল বলেছিল, বিএনপি, একটা লম্বা সময় নির্বাচনের আগেও, এবং তাদের নানা রকম কর্মসূচির মধ্যে সেটা ছিল। তো এখন দেখা যাচ্ছে সেই দলের তরফ থেকে বলা হচ্ছে যে আসলে সংবিধান সংস্কার হয় না, এটা সংশোধন হয়, এরকম একটা পর্যায়ে আলোচনা হচ্ছে। আবার একই সঙ্গে এই আলোচনায় আছে যে এই যে মানে সংবিধান সংস্কার পরিষদের যে শপথ নেওয়ার বিষয়টি, সেটাও বলা হচ্ছে, যেটা আমি যদি কোট করি যে সংবিধানে এখনো এটা ধারণ করা হয়নি, ফলে যারা বিএনপির সংসদ সদস্য তারা শপথ নেননি সংবিধান সংস্কার পরিষদে। আপনিও শপথ নেননি সংবিধান সংস্কার পরিষদে, আপনার কারণটা কি ছিল? আমার যুক্তিটা ছিল যে আপনি এখনো বর্তমান যে সংবিধান সেটার উপরে ভিত্তি করে এত দূর এসছেন। আপনি যদি 5ই অগস্টের পর শুরুতেই বলতেন এটা বিপ্লবী সরকার, এই সংবিধান আমরা মানি না, এই সংবিধান আমরা ছুঁড়ে ফেলে দিচ্ছি, আমরা নতুন সংবিধান রচনা করব, তাহলে আমাদের দ্বিতীয় শপথ নেয়ার একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক তৈরি হতো। কিন্তু যেহেতু আপনি সেটি করেননি, আপনি যেহেতু বর্তমান এক্সিস্টিং সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী শপথ নিয়েছেন এবং আপনি 106 অনুযায়ী আপনি আপনার পুরা লেজিটিমেসিকে, গত 1.5 বছরের লেজিটিমেসিকে আপনি 106 দ্বারা নির্ধারণ করেছেন, তাহলে তো আর আপনার এই সংবিধানের বাইরে গিয়ে দ্বিতীয় শপথ নেয়ার আর কোনো সুযোগ থাকে না। এবং আমিও মনে করেছি যে যেহেতু আমি প্রথম শপথটা নিয়েছি এক্সিস্টিং সংবিধানের অধীনে, সো আমি আর দ্বিতীয় শপথটা আমার পক্ষে নেওয়া সম্ভব নয়, বিকজ আমি তাহলে প্রথম শপথ যেটা সেটা নালিফাই হয়ে যায়। এটা আমার যুক্তি ছিল। সে কারণে
জি, এই যে বিতর্ক, এই যে আলোচনা, এখানে মানে খুবই ইন্টারেস্টিং। এটা নিয়ে তো নানা রকম আসপেক্টও আসছে। তার মধ্যে একটা বলছে যে তাহলে তো এই প্রথম কথা হচ্ছে এই যে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী যে শপথ নেওয়ার প্রক্রিয়া, অন্তর্বর্তী সরকার গঠন এবং এখন পর্যন্ত যা যা হচ্ছে সেটা নিয়েও তো অনেকে প্রশ্ন তুলছেন যে এই শুরুতে আসলে 106 অনুচ্ছেদের যে প্রয়োগ সেটা যথাযথভাবে করা হয়নি। এবং আমরা দেখলাম যে এই বিচারকরা এটার দিয়েছেন এই পরামর্শ, তারাও আসলে পদত্যাগ করেছেন খুব অল্প সময়ের মধ্যে। তাদেরকেও কেউ বলছে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, কেউ বলেছেন তারা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, কিন্তু তারাও পদত্যাগ করে চলে গেছেন। তো এখন যেটা আলোচনাটা আসছে যে আসলে তাহলে তো পুরো বিষয়টা নিয়েই বিতর্ক তোলার সুযোগ আছে, শুধুমাত্র এই একটা দিক না সংবিধানের, যে এখন যে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছিল সেটা কি সংবিধানের যথাযথ প্রক্রিয়া করা হয়েছে? এখন আপনারা যে শপথ নিলেন, আপনারাও কি আসলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শপথ নিয়েছেন কিনা? দেখুন আরাফাত, এই বিষয়গুলো নিয়ে যদি কেউ প্রশ্ন তুলতে চায় ভবিষ্যতে, প্রতিটি ক্ষেত্রেই প্রশ্ন তোলা যাবে। তবে আমরা যদি একটা মানে লিগ্যাল জুরিসপ্রুডেন্সের একটা আছে যে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, হ্যাঁ, সেটা যদি আমরা সেই প্রিন্সিপাল অনুযায়ী যাই, তাহলে আসলে আপনি এটাকে যতই চ্যালেঞ্জ করেন, সময়টাকে তো আসলে পিছিয়ে নিয়ে গিয়ে আর সেটিকে পরিবর্তন করা সম্ভব নয়, তাই না? ধরুন আজ থেকে 10 বছর পর যদি এটা চ্যালেঞ্জ হয়, তাহলে তো আর 10 বছর আগের আজকের সময়টাতে আর ফিরে যাওয়া যাবে না। সো যা হয়ে গেছে, ফ্যাক্টাম, যেটা হয়েছে সেটা হয়েছে, সেটাকে অ্যাজ ইট ইজ নিয়ে নিতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। তবে হ্যাঁ, সার্টেনলি আপনি যদি লিগ্যাল নিটিগ্রিটিতে যান, প্রত্যেকটা জায়গায় চ্যালেঞ্জ করুন। তখন আওয়ামী লীগ সরকার তারা এটিকে কার্যকর করলো না, এবং তারপরে বিএনপি সরকার আসলো দীর্ঘ সময়, তারাও এটির ব্যাপারে কোনো রকম কোনো পদক্ষেপ আমরা নিতে দেখলাম না। এরপরে দেখা গেল 111 সরকার যখন আসলো, তখন গিয়ে এই রায়টার উপর ভিত্তি করে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। সুতরাং এই যে 99 থেকে 2